আজকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটি সুপ্পা মডেল মাদ্রাসার ধারাবাহিক বিভিন্ন আয়োজনের একটি অংশ। আমরা লক্ষ্য করেছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই মাদ্রাসাটি বিভিন্ন সময়ে ব্যতিক্রম বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে, কিন্তু সুপ্পা মডেল মাদ্রাসায় কিছু কিছু কার্যক্রম ব্যতিক্রম করে থাকেন। আপনার সন্তানকে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন একটি সুসন্তান, একটি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আর সুপ্পা মডেল মাদ্রাসা সেটি তারা তাদের পরিশ্রমের মাধ্যমে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। তার এই প্রতিফলন আমরা দেখছি। আসলে প্রাথমিক লেভেলের একটি শিক্ষার্থী বাংলা, ইংরেজি, আরবিক তিনটি ভাষা নিয়ে সমন্বয়ে তার যে শিক্ষণ পদ্ধতি, এটি খুবই জটিল এবং কঠিন। সেই কঠিন বিষয়টাকে এই সুপ্পা মডেল মাদ্রাসার যে দক্ষ শিক্ষক মন্ডলী আছে, তারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে বাড়তি একটি বিষয়ের মাধ্যমে, বাড়তি পরিশ্রমের মাধ্যমে আপনার সন্তানদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছে। আমি এই কারণে সুপ্পা মডেল মাদ্রাসাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি শুধুমাত্র বই পুস্তক বা পাঠ্যপুস্তকে তারা সীমাবদ্ধ নয়, এই কারণে তারা সহশিক্ষার জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সেটি তারা প্রতি বছর করে এবং প্রতি সপ্তাহে তাদের এক ধরনের জলসার আয়োজন করে। আর এই কারণে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা এবং মনন বিকাশের যে বিস্তার, যে মেধা রয়েছে তার প্রতিফলন তারা ঘটিয়ে থাকে। প্রিয় অভিভাবক বিন্দু, আপনার যোগ্য সন্তানকে, আপনার সুসন্তানকে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন, এর মানে আপনার সকল দায়িত্ব শেষ এমনটা নয়। আপনি আপনার যে সঠিক সিদ্ধান্ত সেটি করেছেন, এই প্রতিষ্ঠান সেটি সিদ্ধান্ত তাদের চেষ্টাটা করছে, কিন্তু এর বাইরেও সম্মানিত অভিভাবকদের আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আপনার সন্তানের প্রতি খেয়াল রাখা। আপনার সন্তান আপনার জন্য একটি মূল্যবান সম্পদ। আপনার কাছে যে অর্থ সম্পদ রয়েছে, যে বাড়ি গাড়ি রয়েছে, এটার চাইতে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ হচ্ছে আপনার সন্তান। সেই হিসেবে আপনার সন্তানের নজর দেয়া, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখা আপনার দায়িত্ব। আরেকটি বিষয় হচ্ছে, প্রত্যেক শিক্ষার্থী ক্রমিক নাম্বার বা রোল নাম্বার বা মেধা তালিকায় প্রথম স্থান হবে না, দ্বিতীয় স্থান হবে না, তৃতীয় স্থান হবে না। যদি 30 জন শিক্ষার্থী থাকে, তাহলে কাউকে না কাউকে 30তম হতে হবে। আবার এই 30তম শিক্ষার্থী যদি একটি অজপাড়া গায়ের অথবা একটি অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তি হয়, তার রোল নাম্বার কিন্তু 1 হয়ে যাবে। এখানে যেহেতু মেধার ক্রমান্বয়ে বেশি অথবা মেধাবীরা বেশি, সেই হিসেবে ক্রমিক নং অথবা রোল নাম্বার আগে পিছ হতে পারে। সেই হিসেবে আমি মনে করব যে আপনারা যারা অভিভাবকরা রয়েছেন, কখনো আপনার সন্তান রোল নাম্বার 10, 15, 20 এর জন্য আপনার সন্তানকে অতিরিক্ত শাসন করবেন না। মনে রাখবেন, আপনিও পড়ালেখা করেছেন, আমরাও পড়ালেখা করেছি। যারা ক্রমিক নং 1, 2, 3 তারা অনেকে ছিটকে পড়ে, শেষ টেবিলের অনেকেই সফলতা অর্জন করে। এমন চিত্র আমাদের সমাজে অহরহ আছে। আমাদের সামনে যে মেধাবী ফুটফুটে পুষ্প ফুল রয়েছে, সেই পুষ্পরা, সেই ফুল মেধাবী সন্তানরাই আগামী ভবিষ্যতের কান্ডারি। তারাই আমাদের এই সমাজের হাল ধরবে, তারাই আমাদের এই আসনগুলো দখল করবে। আজকে যারা এখানে বসে আছেন, তারা কেউ উচ্চ মাধ্যমিক অথবা পিএইচডি ডিগ্রি অর্জনকারী নয়, প্রাতিষ্ঠানিক হয়তো অত বেশি অর্জন করেন নাই, কিন্তু তারা অনেক বেশি জ্ঞানের অর্জন রাখে বিধায় এই শিক্ষা প্রতিষ্ঠানের টাকে তারা এগিয়ে এসেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মেধার যে প্রতিযোগিতা রয়েছে, প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে আলাদা আলাদা প্রতিভা রয়েছে। আপনার সন্তান যে প্রতিভায় পুষ্পটিত হতে চায়, তাকে সেদিকে অগ্রসর করেন। সবাই হেফজ বিভাগে সফল হয়, সবাই হেফজ করতে পারে, সবাই হেফজ করতে পারে না। সবার পক্ষে ইংরেজি শেখা সম্ভব নয়। এই শিক্ষার্থীরা যেভাবে ইংরেজি বলছে, যেভাবে আরবি বলছে, আমি নিজেও এটা পারি না। কথা ঠিক কিনা? এটা একদম সত্য কথা। কারণ আমি তাদের মতো এই সুযোগটা পাই নাই। তারা এখন যে প্রাথমিক শিক্ষায় যেটি শিখছে, আমি সেটা উচ্চ মাধ্যমিকে গিয়ে আমার নিজের প্রয়োজনে প্রাইভেট পড়ে সেটা শিখেছি। সেই হিসেবে আমাদের বর্তমান প্রজন্ম অগ্রসরমান।
এবং বর্তমান যে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা যে কারিকুলাম রয়েছে সেটি এই সুপার মডেল মাদ্রাসা অনুসরণ করছে। আমি এই সুপার মডেল মাদ্রাসার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ধন্যবাদ শরীফ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য মন্তব্য প্রকাশ করার জন্য। আমি আমাদের শিক্ষক মন্ডলীদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আমাদের সময় খুবই শেষের দিকে, আমাদের যার যার যে দায়িত্ব আছে আমরা যথাযথভাবে দায়িত্বের দিকে আমরা চলে যাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে লন্ডনস্থ দা হ্যাভেন ফাউন্ডেশনের নোয়াখালী জেলার প্রধান সমন্বয়ক জনাব নুরুল্লাহ ভাইকে। এই পর্যায়ে নুরুল্লাহ ভাইকে মোহাম্মদ নুরুল্লাহ ভাইকে সংক্ষেপে ওনার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবক বিন্দু, উপস্থিত মেহমান বিন্দু, আপনারা আমাকে এই সুপার মাদ্রাসার বিভিন্ন বিষয় আমি অনেক খুঁটিনাটি বিষয়গুলো ফেসবুকে দেখি। আমি যখনই লন্ডন থাকি তখন থেকে এই বিষয়গুলো দেখতেছি। আসলে এরকম ক্যাটাগরিতে আমি আমাদের এই কোম্পানিগঞ্জে কোনো মাদ্রাসা এভাবে দেখি নাই, বা এরকম লাইভ বা বিভিন্ন সময় বিভিন্ন ক্লিপগুলা। তো এইখানে আমি এই বিষয়গুলো দেখছি, কিছুটা ভিন্নতা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি দুইটা সাজেশন দিব, এক মাদ্রাসার শিক্ষক বিন্দুকে, আর আরেকটা বিষয় হচ্ছে যে অভিভাবক বিন্দুকে। সর্বপ্রথম যেটা মাদ্রাসা শিক্ষার ব্যাপারে, যেমন একজন অভিভাবক বলছিল, আমাদের জাহাঙ্গীর ভাই নাকি একজন ভাই বলছিল যে বেত্রাঘাত, এটা আমরা প্রবাসে কখনো কোনো স্কুল বা মাদ্রাসায় দেখি নাই। ইভেন কোথাও বেতন নাই যে ছাত্রদেরকে মারবে বা দেখাইয়া ভয় দেখাইয়া করবে, এটা লাইক ওদের দেশের জন্য ইমেজিং। তারা এটা দেখলে বলবো ওয়াও, হোয়াট ইজ দিস। তো এই বিষয়টা আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে, যেমন আমরা যখন পড়ালেখা করে গেছি, এমন কোন শরীরের জায়গা নাই যেখানে হয়তো ব্যথা পড়ে নাই। তো এই বৈষম্য আমাদের থেকে দূর করতে হবে। এবং বাইরে আমরা যেটা দেখছি যে ছাত্র কখন মাদ্রাসায় যাবে, কখন স্কুলে যাবে, এটার জন্য আগ্রহী সব সময়। তো ওটা ওই দেশের শিক্ষক এবং অভিভাবকরা মাদ্রাসার যে বা ওই দেশের স্কুল বলেন, ওরা ওইভাবে তৈরি করেছে যে ছাত্র কিভাবে আসার জন্য। আমরা অভিভাবকরা ছাত্ররে কষ্ট করে অনেক সময় আসে না, নানার বাড়ি যাইতে বললে যে খুশি হয়, কিন্তু মাদ্রাসার কথা বললে খুশি হয় না। কিন্তু ওই দেশের ছাত্ররা নানার বাড়ির কথা বললে রাগ করে, যদি বলে যে মাদ্রাসা যাবো, স্কুলে যাবো, ওটার জন্য খুশি হয়, কারণ ওরে মাদ্রাসার মধ্যে সবকিছু দেওয়া হয়। তো এই বিষয়গুলো আমাদের আস্তে আস্তে ফলো করতে হবে, না হলে আসলে যেভাবে আমরা শুধু মেধার দিকে আগাইতেছি, সিরিয়ালের দিকে আগাইতেছি, এটা কোনো বিষয় না। কারণ হচ্ছে যাই, আমার দেশে সবাই ডক্টর ইউনূস হবে না, সবাই তারেক রহমান হবে না, সবাই মতিউর রহমান নিজামী হবে না। এক একজন এক এক বিষয়ের উপরে দক্ষ হবে। আপনার যে ছেলে আপনার কাছে আছে, এটা কোন বিষয়ের উপরে মাস্টার, এটা আপনিও জানেন না। তাকে যে বিষয় আছে তার সব বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া বিষয় ইম্পর্টেন্ট না। সে যে বিষয় আগাইতে চায় তাকে ওই বিষয় আগায় দেওয়াটাই হচ্ছে যে অভিভাবকের 1 নম্বর কাজ। আর শিক্ষক এটা আপনারে ফাইন করে দিবে, আপনার এই ছাত্র এই ক্যাটাগরির জন্য পারফেক্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের অভিভাবকদের জন্য, আমাদের দেশে যেভাবে দিন দিন বৈষম্যর হার বাড়তেছে, প্রতিহিংসা, একজন আরেকজনের গীবত, আর কে কোন ছাত্র ও 1 নম্বর হয়েছে গা, নিজের ছেলের হয়তো 2 দিন ধরে খানা হতে নাই, বা ফিরতেছে বাসায় যাওয়ার পরে যে তুমি কেন 1 নম্বর হও নাই। আসলে এখানে রিয়েলিটি না। আপনি আপনার ছেলে আসার পরে আপনি একটা মেসেজ দিবেন যে অভিভাবকরা, সে কিভাবে দেশপ্রেম হবে। যে ছেলে দেশপ্রেমিক হবে, সমাজপ্রেমিক হবে, ওই ছেলে দেশপ্রেম একদিন দেশের নেতৃত্ব দিবে।
আর আপনি যদি তাকে তৈরি করার সময় হিংসাত্মক বোধক ভাবে তৈরি করেন, আপনার ভিতরে যে জিনিস আছে তারে ওইটাই দেখান, তাহলে সে ওইমুখী হয়ে যাবে। দিন শেষে ও দেশের জন্য আপনার জন্য মঙ্গল হবে না। এই বিষয়ে আপনি যখন আপনার ছেলে মাদ্রাসায় যায়, আপনারা কোনো অভিভাবক কি কখনো জিজ্ঞাসা করেছেন, আপু তুমি আজকে কয়জনকে সালাম দিয়েছো, আম্মু তুমি আজকে কয়জনকে সালাম দিয়েছো? কোন অভিভাবক এভাবে কখনো বলে? আমি আমার ছেলে মেয়েকে সবসময় বলি যে আজকে তুমি মাদ্রাসায় যাওয়া থেকে আসা পর্যন্ত কয়জনকে সালাম দিয়েছো। দ্বিতীয়, আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করবেন, যখনই আপনি আপনার বাচ্চাকে 2টা চকলেট কিনে দেন, বা আপনি আপনার বাচ্চাকে হয়তো সিঙ্গারা কিনে দিচ্ছেন বা টিফিনের জন্য কিছু কিনে দিচ্ছেন, আপনি এই বিষয় নিশ্চিত করবেন আমাদের দেশের এখন অবস্থা কি। বাবা তুমি ওরটাও খাবে না, তোমারটাও ওরে দিবে না। এই ছেলে বড় হলে দেশের জন্য কি করবে? আপনার সমাজের জন্য কি করবে? আপনার জন্য কি করবে? আপনি ওকে দেওয়ার সময় 2টা চকলেট দেওয়ার সময় বলবেন যে বাবা একটা তুমি খাবা, আর একটা তোমার সবচেয়ে বেস্ট বন্ধু যারে তারে দিবে। তখন সে তার মধ্যে বন্ধুত্ব কি জিনিস তৈরি হবে, সম্পর্ক কি জিনিস এটা ক্রিয়েট হবে। একদিন সে এভাবে সমাজপ্রেমিক হবে, মাদ্রাসামুখী হবে, দেশপ্রেমিক হবে। আমি এই ছোট্ট কথা বলে কোনো ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নুরুল আলমকে অসংখ্য ধন্যবাদ ওনার গুরুত্বপূর্ণ মন্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার অভিভাবক, গার্ডিয়ান হিসাবে অভিভাবক, আমাদের সম্মানিত মুরব্বী, সাবেক শাহাদাতপুর মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা আব্দুল্লাহ সাহেব। হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করার জন্য প্রেরিত করছি। ওখান দিয়ে মাইক নিতে কষ্ট না হলে ওখান থেকে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على نبيه. أما بعد، قال الله تبارك وتعالى: وقل رب زدني علما. সম্মানিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি মহোদয়, সামনে উপস্থিত বিদগ্ধ মেহমানবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মন্ডলী, সেই অনেকক্ষণ সময় থেকে আপনারা বসে আছেন। এখন কারো কোনো কথা গুরুত্বপূর্ণ হলেও সেটা শোনার মানসিকতা মনে হয় যেন একটু কম। এরপরে আমি আমার 45 বছরের শিক্ষকতার জীবনের 2-3টা কথা আপনাদেরকে বলবো। 1 নম্বর কথা হলো, আমরা যখন এখন থেকে প্রায় 50 বছর, 52 বছর বা আরো আগে মাদ্রাসায় স্কুলে লেখাপড়া করতাম, তখন লেখাপড়ার মান বলতে কিছুই ছিল না। পারিবারিক উদ্যোগ বা ব্যক্তিগত উদ্যোগে যে যা করতে পারছে। তো এখন বাচ্চাদেরকে নার্সিং করার জন্য প্রতিষ্ঠানগুলো আধুনিক পদ্ধতি, মেথড অফ টিচিং, তরিকাতুত তালিম যেভাবে সংস্কার করে এটাকে জাতির সামনে উপস্থাপন করেছে, আমরা আশা করি আগামী জেনারেশন অনেক অনেক উন্নত হবে। আগামী জেনারেশন দেশ চালানোর মতো যোগ্য নাগরিক তৈরি হবে, এটা আমি আশাবাদী। আমরা তো কোনোদিন এই প্রাইভেট প্রতিষ্ঠান, কেজি, আধুনিক মাদ্রাসা এগুলোর নামও শুনিনি, ছিল না কোথাও। কোম্পানিগঞ্জের সর্বপ্রথম কোম্পানিগঞ্জ কেজি স্কুল হয়েছে। অনেকে হাসাহাসি করেছে, সরকারের স্কুল বাদ দিয়ে আবার এখানে কি, তো সেটা তারা তো বহুত, কোম্পানিগঞ্জের প্রথম এই বেসরকারি কেজি স্কুল। এখন তো বোধহয় অর্ধশত হবে কোম্পানিগঞ্জেই। আর নুরানি মাদ্রাসা তো বাদই দিলাম,
আমি নিজে আমার কথা বলি, আমি আমপাড়া কায়দা মিলাই বোধহয় 1 ডজন ছিঁড়ে ফেলেছি, এরপরও আরবিতে কোরআন শরীফ পড়তে পারিনি। কিন্তু এখন একটা বাচ্চাকে যদি কোনো শিক্ষক ট্রেনিং মতো পাঠদান করেন, 29 দিন 29টা অক্ষর লেখা পড়া বলা একসঙ্গে, 30 দিনের দিন এই 29টা অক্ষর সে শিখেছে, লিখতেও পারে, বলতেও পারে, নাম দেখে বলতে পারে। মাত্র 1 মাসে 29টা হরফ শিক্ষা দেওয়া সম্ভব। কোথায় আমরা কায়দা ডজনকে ডজন কায়দা সিঁড়ি ফেলার পরেও 2-4 বছর পড়ার পরেও আমপাড়া হেজো মতন করতে পারতাম না। তাহলে দেশ জাতি আমরা অনেক অগ্রসর হচ্ছি। তো আপনাদের কাছে আমার বলার বিষয় হলো, হাফেজ আনোয়ার সাহেব, প্রিন্সিপাল সাহেব আপনাদেরকে একটা হিংস দিয়েছে। যারা এই সচেতন গার্ডিয়ান আছেন, আমার অভিজ্ঞতার একটা কথা, আমি যখন কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করি বাইরে হইতেছি, তখন আমাদের সঙ্গে 379 জন একসঙ্গে একই ব্যাচে পাস করি বাইরে। তো আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, সেখানে অনেকেই অনেক কথা বলেছে, আমিও একটু বললাম। এই 379 জন সবাই দাওরা পাস। আমি বললাম যে আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে আরবিতে 2-3 মিনিট কথা বলতে পারবে এরকম যোগ্যতা কয়জনের আছে? দেখা গেল উপস্থিত 2-3 জন ছাড়া আর কারো নাই, অথচ 16 বছর মাদ্রাসায় পড়েছে। একই অবস্থা সরকারি মাদ্রাসাতেও, যে 12-14 বছর 15 বছর মাদ্রাসায় লেখাপড়া করে 2 মিনিট আরবিতে কথা বলতে না পারলে এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে? তো এই অভাব মোচনের জন্য হাফেজ সাহেবের সঙ্গে আমার কিছু কথা হয়েছে। মাত্র 30 দিনে 30টা ক্লাস করলে, শুধু ছাত্র নয়, আপনারা এখানে যারা আছেন আপনারাও একেবারে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো, 30 দিন 30টা ক্লাস করার পরে আপনি যত্রতত্র আরবিতে কথা বলতে পারবেন। এটা আপনাদের কাছে অবাক করা মনে হচ্ছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আধুনিক বিজ্ঞান বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, গবেষণার মাধ্যমে এটাকে এত সুন্দর পদ্ধতিতে অ্যাপ্লাই করেছে যে 30 দিনে 30টা ঘন্টা 30টা ক্লাস করার পরে একজন রিক্সাওয়ালাও যদি সে আরবি চলি পড়তে পারে, সে আরবিতে কথা বলতে পারবে। আমাদের রহমানার একটা নাপিত 3.5 বছর সৌদি আরব থেকে আসছে, আসার পর ভবন কুমার না কি নাম, আমারও দেখি কয়, সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফাল হাল? আমি তো তাজ্জুব, নেড়া কয় কিছু মাইন্ড করিয়েন না, একটু রস করে বলতেছে। আশ্চর্য কথা, এখন সে বড় কথা আরবিতেই বলতেছে, বাংলাতে আর কোনো কথা আমার সঙ্গে বলে না। আমি বলে, হাল তুসল্লি হুনাক? নাম। তুই কি জানো নামাজ পড়স নি? তুই জানি কেমন থাকস? আনা মুসলিম, এসমি রফিকুল ইসলাম, আমার নাম হিন্দু না, আমি মুসলমানের নাম। তো নামাজের সময় কি করস? উসল্লি খামসা সালাওয়াত কুল্লাইম, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। হাল তাতাওয়াজ্জি, তুমি কি ওযু করো? ওযু কিভাবে করো? কাইফা তাতাওয়াজ্জা? কয় না না, আমি ওযু করি না, ওযু জানিও না, এমনি বিনা ওযুতে। কেন বলো? না হলে সরতা আসবে, আর কি বলে ওরা আলেমদেরকে কি বলে, মতোয়া আসবে, কয় যে জেলে দিও। এভাবে সে আমার সঙ্গে কয়েক মিনিট কথা বলার পর আমি বললাম যে কাইফা তাআল্লামতা আল-লুগাতাল আরাবিয়্যা, তুমি আরবি ভাষা কিভাবে শিখছো? তো বলতে বলতে শুনতে শুনতে শিখা হয়ে গেছে। এখন আপনারা একটু চিন্তা করেন, যদি একটা হিন্দু ছেলে আরবিতে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারে, মাদ্রাসায় পড়ে একটা ছাত্র বা শিক্ষক বা আমাদের মতো মানুষ, আমরা আরবিতে কথা বলতে পারবো না কেন? পারবেন, একেবারে পারবেন নই নিশ্চিত। কারণ আমি নিজে এটা সাক্ষী, অনেক রিক্সাওয়ালা এই ট্রেনিং দিয়ে তারা আরবিতে কথা বলতে পারে। আর বড় বড় উচ্চশিক্ষিত বড় বড় পদের যারা আছে, ওনারা আরবি শিখেন মধ্যপ্রাচ্য গেলে আরবিতে কিভাবে কথা বলবো সেই জন্য। আর যারা আরো বড় বড় অফিসার আছে, তারা ইংলিশে কথা বলতে পারে না, ব্যারিস্টার হয়ে গেছে, মাস্টার ডিগ্রি পাস, গড় করে আর ইংরেজিতে কথা বলতে পারে না। তাদের জন্য সেম একই রকমের ক্লাস, 30 দিন 30টা ক্লাস করলে তার সঙ্গে আর ইংরেজিতে কথা বলে কেউ পারবে না। তো
তো এই বিষয়টা প্রিন্সিপাল সাহেবের সঙ্গে আমার আলাপ হচ্ছে, অচিরেই এটা চালু হবে। এটা চালু হলে মাদ্রাসার শিক্ষার্থীদের আগামী দিন অনেক উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। এখানে একটা জড়তার কথা আছে। মানুষ কি ভাষা আগে শিখে নাকি ব্যাকরণ আগে শিখে? আপনারা সচেতন যারা কি মনে করেন? আগে ভাষা শিখতে হয়, কিন্তু আমাদের মাদ্রাসা স্কুল করে তো উল্টা। ভাষা শিখার আগে ব্যাকরণ শিখতে হয়, গ্রামার শিখতে হয়, নাহু সরফ শিখতে হয়। এই নাহু সরফ আর গ্রামার, এই ব্যাকরণ, এগুলি আসলে ভাষা শিক্ষার কোনো কাজে লাগে না, শুধু পরীক্ষার জন্য ব্যবহার হয়। এই যে মুখস্থ এতক্ষণ পর্যন্ত অনেক কিছু আরবিতে ইংরেজিতে শুনছেন না আপনারা, এগুলি মুখস্থ করতে বহুত কষ্ট আছে। কিন্তু ভাষা শেখার জন্য কোনো ব্যাকরণ, গ্রামার বা নাহু সরফ কিচ্ছু লাগবে না, শুধু বলা, শোনা, লেখা আর কি চারটা না স্কিল, 4 স্কিল আর সব চলে গেছে। বলা, শোনা, লেখা আর একটা কি 4 স্কিল এই মুহূর্তে মাথায় আসতেছে না। বলতে বলতে যত আপনি বরগর করে বলবেন, বলার চেষ্টা করবেন, আপনি বলতে পারবেন। 1995 সালে আমি এরকম একটা ট্রেনিং পেয়েছিলাম। সেখানে আমার ইনস্ট্রাক্টর আব্দুল হাকিম আল মাদানী বলছেন যে আপনারা এখানে 53 জন মাদ্রাসা প্রধান প্রিন্সিপাল আছেন, জুমা কে কে পড়ান? হাত তোলেন। হাত তুলছে, কয়েকজন বাদে সবাই পড়ে। তো জুমার খুতবা কি আপনারা পড়েন না বলেন? এখন প্রায় সবাই বললো যে আমরা তো দেখি দেখি পড়ি। এটা তো আপনি পড়লেন, খুতবা তো পড়ার বিষয় নয়। খুতবা তো আপনার মনের ভেতর থেকে এই সপ্তাহের বর্তমান পরিস্থিতির আলোকে জনগণের সামনে সমস্যা সমাধান তুলে ধরা, এটাই তো খুতবা। খুতবার মানে ভাষণ, লেকচার। তো আপনি সাহেব পড়লেন খাকান ইবনে খাকান আল পাকিস্তান, এগুলো কি পড়লেন? এটা তো আরো 1400 বছর আগের কথা, 1200 বছর আগের কথা। অর্থ বুঝলেন না, কিছু জানলেন না, আন্দাজি খালি খুতবা দিলেন। ওই দিনই আমাদেরকে সবক দিলেন যে আপনারা আজ থেকে আর কখনো দেখে দেখে লেখে নিয়ে বই পড়ে খুতবা দিতে পারবেন না। আমরা বললাম এটা কিভাবে সম্ভব? আমরা তো পারবো না। কাজে পারবেন, কিছু বুদ্ধি বাতাই দিলেন। সেই 95 সাল থেকে আমি এই পর্যন্ত কন্টিনিউ খুতবা পড়ি জুমাতে, কিন্তু আমি কখনো লেখাও নেই না। আমি পারি, আপনাদের সামনে এই আমি সাক্ষী, আমি পারি। আপনি হয়তো মনে করবেন আপনি আলেম মানুষ দেখি পারেন না। আলেম বাঙ্গাল কোনো কথা নাই। আচ্ছা, যে বাচ্চা মায়ের পেট থেকে বাইর হয় 2 বছর 2.5 বছর বয়সে কথা বলেনি গো, কথা বলে না, তার মনের ভাব সে প্রকাশ করতে পারে না। হয়তো একটু উল্টা পাল্টা হয় বলতে, কিন্তু বলতে পারে। ভয় পাইলে কি করতে হবে, খুশি হইলে কি করতে হবে, এগুলো সে বুঝে, এবং সে কি বলবে কোন জায়গায় সেটা বুঝে। তো সে যে এগুলো শিখলো, সে তো কোনো গ্রামার জানে না, ব্যাকরণ জানে না, সে কিভাবে শিখলো? ওই যে শোনা, বলা, খেয়াল করে শোনা আর বলা, এটার মধ্যে 80%, আর বাকি কিছু আছে কেতাবত আর কেতাবত। তো যাই হোক, আমি এই পয়েন্টে বললাম এই জন্য আগামী দিনে এইরকম একটা মাদ্রাসার ক্লাস 4 থেকে উপরের শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটি কথা হুজুরের সঙ্গে আরবিতেও বলতে পারবে, স্যারদের সঙ্গে ইংরেজিতেও বলতে পারবে। স্যার আমার বাড়ি থেকে ফোন করছে, আমার মা বলছে আমাকে বাড়িতে যাওয়ার জন্য, এই কথাটা তার বাংলাতে বলা দরকার হবে না। স্যার হলে ইংরেজিতে বলতে পারবে, হুজুর হলে আরবিতে বলতে পারবে। এরকম উচ্চাভিলাষ নিয়ে আজকে সুপ্পা মাদ্রাসা যেখানে দাঁড়িয়ে, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন মেহেরবানি করে, এই মাদ্রাসার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, অনেক উজ্জ্বল। কারণ এত বড় মন মানসিকতা নিয়ে কোম্পানিগঞ্জে অন্য কোনো মাদ্রাসা এভাবে প্রতিষ্ঠিত হয় নাই। এর চাইতে অনেক বড় আছে, কিন্তু এটা মাত্র এই 25 সালে শুরু। তাহলে আমরা আশা করতে পারবো এরকম ভালো তত্ত্বাবধান পেলে, ভালো ড্রিম, স্বপ্ন, ওই যে একটু আগে একজন বলছেন না, আপনার স্বপ্ন থাকতে হবে, আপনার সন্তানকে আপনি কি হিসাবে দেখতে চান। মায়েরা, বাবারা, আপনার ভিতরে স্বপ্ন থাকতে হবে এটা, যে আমার ছেলেকে আমি দেশ বাঁচা একজন আলেম তৈরি করব, যেহেতু মাদ্রাসায় পড়াইতে। অথবা আপনি দাখিল আলেম, এখন যে সিস্টেম আছে, বিজ্ঞান গ্রুপে পড়লে ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছু বানানো যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এটার পক্ষে নয়। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক টাকা কামাবে, কিন্তু আমার আসল উদ্দেশ্য তো হলো আমার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে কোরআন ও হাদিসের সর্বোচ্চ জ্ঞান তাদেরকে দান করার জন্য
আপনারা মানসিকভাবে স্বপ্ন দেখবেন যে অমুক আলেমের মতো আমার ছেলেকে বানাবো, অমুক বড় লোকের মতো আমার ছেলেকে বানাবো, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। আর কোন স্বপ্নই দেখলেন না, আন্দাজি খালি পড়তে দিলেন, তাহলে কিন্তু কাজ হবে না। বড় স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। পরিশেষে মাদ্রাসার বর্তমান যে অবস্থান, অভিভাবকদের মধ্য থেকে অনেকে পরামর্শ দিয়েছেন, এগুলা চলমান থাকবে। মাদ্রাসা যতদিন আছে সমস্যা থাকবে, সমাধানও করতে হবে। আমি অত্যন্ত সন্তুষ্ট, স্যাটিসফাইড। ওনাদের যে কার্যক্রম মাত্র শুরু করতে এখনো কয় মাস হলো, 4 মাস, শেষ হয় না এখনো। তো ওনারা যতটুকু চেষ্টা করছেন এনাফ, এটাই যথেষ্ট। এইটাকে চলমান রাখতে হবে। আসাতেজায়ে কেরামকে অনুরোধ করব, আপনারা এখানে শুধু টাকার জন্য, বেতনের জন্য পড়াচ্ছেন এটা আমি মনে করি না। আপনি মনে করতে হবে আমি যেই বাচ্চাগুলোকে পড়াচ্ছি 20 বছর পরে এই বাচ্চাগুলো আমার নিজের সন্তানের মতো পথে ঘাটে রাস্তায় বাজারে যেখানে দেখবে বাপের মতো আমাকে সম্মান করবে, আমাকে ওস্তাদ বলে বলবে। এটাই আপনার বড় পাওনা। আমার ছাত্রদের মধ্যে 1 ডজনের উপরে আছে ব্যারিস্টার, একজন আছে মহানগর মুখ্য হাকিম। বাজারের উপরেও সে আমাকে ছাড়ে না, পায়ে ধরে সালাম করে। কিন্তু বললেন যে তুমি এটা কি করতেছো, না এটা আমার দরকার আছে। তো সেরকম ছাত্র আজকে যারা আছে এখানে, ছেলেরা মেয়েরা, এদের মধ্যে এর চাইতে গর্জিয়াস, এর চাইতে আরো ভালো ছাত্র পাওয়া সম্ভব যদি পরিচালক, শিক্ষক এবং গার্ডিয়ানদের সমন্বয় থাকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার খাস মেহেরবানিতে এই প্রতিষ্ঠানটাকে উত্তরোত্তর উন্নতি দান করুন এবং কোম্পানিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুরকে ওনার তথ্যবহুল আলোচনা, দিক নির্দেশনামূলক গাইডলাইন আমাদেরকে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি দাগনভূঞাস্থ বিজয়পুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব একরামুল হক ভূঁইয়া স্যার এখন আমাদের মাঝে সংক্ষেপে কিছু কথা বলবেন। এরপরে আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনার মুনাজাত এবং দোয়ার মধ্য দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন দাগনভূঞা বিজয়পুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব একরামুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং অভিভাবক, ধন্যবাদ জানাই সুলতান মডেল মাদ্রাসার কার্যক্রমগুলা এবং আমাকে অতিথি বানানো, এখানে আসার সুযোগ করে দেওয়া। আসলে পরিজনেরা অনেক কথা বলেছে, আমার কাছে মনে হয়েছে ওনারা যথার্থই বলেছে। আপনাদের আসলে ধৈর্য ধারণ করেছেন, এখন ধন্যবাদ আপনাদেরকে। আমি এমন কিছু বলার কিছু নাই, সবকিছু আপনারা শুনছেন এবং আমার বড়রা বলেছে। আমি শুধু মায়েদের একটা কথাই বলবো, বাচ্চাদের প্রতি আপনারা নজরদারি রাখবেন, খেয়াল করবেন, মোবাইল থেকে একটু দূরে রাখবেন। আসলে আপনারাই পারেন একটা সুসন্তান আমাদের জন্য উপহার দিতে। বাবারা বাহিরে থাকে, তারা বিভিন্নভাবে ব্যস্ততা, বিভিন্ন কাজে থাকে। আসলে মায়েদের প্রতি আমার অনুরোধ, বাচ্চাদের প্রতি একটু যদি আপনারাই খেয়াল করেন, সুসন্তান আগামী দিনে সুসন্তান তারাই হবে। আমি বিশেষ কিছু বলবো না। ধন্যবাদ আপনাদেরকে এবং
বিদায় নিলাম আপনাদের থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আমরা পুরস্কার বিতরণের দিকে যাব। তার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা যা না বললেই নয়। আমাদের আলহামদুলিল্লাহ সুপ্পা মডেল মাদ্রাসার সমস্ত গার্ডিয়ান এবং শিক্ষক এবং সংশ্লিষ্ট যত মানুষ আছেন সবাই খুবই সচেতন, খুবই আন্তরিক, খুবই ভালোবাসাপূর্ণ মানুষ। আমরা দেখি আপনাদের আচার আচরণ, আপনাদের কথাবার্তা, আপনাদের চালচলন আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা প্রত্যেকটা কাজে সন্তুষ্ট, আপনাদের প্রতি প্রত্যেকটা কথাবার্তা থেকে শুরু করে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসা থেকে শুরু করে সবকিছুর উপর সন্তুষ্ট। তারপরেও কিছু কথা, কিছু বিষয় যেটা আপনাদের উপর আমরা তুলে ধরতে চাই, যেটা অনাকাঙ্ক্ষিত বললে হয়। আমাদের কিছু বাচ্চা আছে যারা মোবাইল ঘড়ি হাতে দেয়। অনেক বাচ্চা আছে মোবাইল ঘড়ি হাতে দেয়। আমি ক্লাস করাচ্ছি, দেখা যাচ্ছে সে মোবাইল ঘড়ি নিয়ে দুই চারজনের সাথে আলোচনা করতেছে। দয়া করে কেউ, আপনার টাকা আছে আপনি শো করবেন, বাইরে করেন, কিন্তু আপনি যদি বাচ্চাকে এ নিয়ে সচেতন না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের কিচ্ছু আসে যায় না, আমাদের কোনো কিছুই হবে না। আমরা আমাদের চেষ্টা করে যাব। আমরা চেষ্টা করতেছি চাকা সামনে নেওয়ার জন্য। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, চাকা পিছনেও যাবে না, সামনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। একটা বাচ্চাকে মানুষ করার জন্য 3টা পয়েন্ট সবচেয়ে জরুরি: একটা গার্ডিয়ান, একটা শিক্ষক এবং বাচ্চা নিজে। একটা রিকশার চাকা যেরকম 3টা, যদি সামনের দিকে চলে, একটা যদি দাঁড়ায় যায় বাকি 2টাও দাঁড়ায় যায়। আমাদেরকে যদি আমাদের বাচ্চা ডেভেলপমেন্ট হতে হয় বা করতে হয়, আমাদের যদি বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করতে হয়, অবশ্যই আমাদেরকে কিছু বিষয়ে খুবই খুবই মনোযোগ দিতে হবে। যেমন আপনার বাচ্চাকে আপনি ফুতুল কিনে দিচ্ছেন, আপনার বাচ্চা মাদ্রাসায় ফুতুল নিয়ে আসছে, 2-4 জনকে নিয়ে আলোচনা করতেছে, ক্লাসে বসে আমি পড়াচ্ছি, সে তার মনোযোগ নাই। আপনার বাচ্চাকে আপনি মোবাইল ঘড়ি কিনে দিলেন, আপনার বাচ্চাকে আপনি খেলনা কিনে দিলেন, কিনে দেন, তার একটা নির্দিষ্ট টাইম রাখেন তার খেলার। আপনি যদি সারাক্ষণ তাকে খেলায় মনোযোগ করার জন্য চেষ্টা করেন, তাকে হাসি খুশি রাখার জন্য চেষ্টা করেন, হবে না। আপনার বাচ্চাকে আপনি শাসন করতে হবে, যেটা হাসি খুশির মাধ্যমে শাসন করেন। আপনারা দয়া করে, আজকেও আমরা অনেক কিছু দেখেছি, অনেক বাচ্চার হাতে মোবাইল দেখেছি, অনেক বাচ্চার হাতে এমন খেলনা যেটা সে 4-5 জনকে গোল চক্কর বানিয়ে করতেছে, এখানে পিছনে একটু আগেই। তো এগুলা আমাদের জন্য, আপনাদের জন্য এটা খুবই ক্ষতিগ্রস্ত বিষয়। আমরা এটাকে সবাই মাথায় রাখবো ইনশাআল্লাহ। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আমরা পুরস্কারের দিকে যাচ্ছি। আমাদের জানেন 2025 সালের সুপ্পা মডেল মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় অনেকে বিজয় অর্জন করেছেন, আবার অনেকে রানার্স আপ হয়েছেন। তবে আমরা সবাইকে পুরস্কৃত করব, সবাই খেলায় অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা সুশৃঙ্খল থাকবেন এবং বাচ্চাদের প্রতি আমরা বিনীত নিবেদন, তোমরা সকলেই সুন্দর করে জায়গায় বসে যাও। সবাই যেহেতু পুরস্কার পাবা, তোমরা যদি মনোযোগ না দাও, দেখা গেছে তোমার পুরস্কার রেখে দেওয়া হয়েছে, তুমি পুরস্কারটা এখান থেকে নিতে পারো না। অতএব সবাই সুন্দর করে সুশৃঙ্খল ভাবে বসো। প্রধান যেগুলো সেগুলো আমরা পুরস্কারের এটা কোথায়? সব ক্লাসে ফজিলত আছে। আচ্ছা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমরা পুরস্কার বিতরণী প্লে ক্লাস